আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। নির্বাচনে না এসে নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে খবর আছে বলে বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে হটানো যাবে না। বিকেলে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি আইসিইউতে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ইয়াসিন রানার রিপোর্টে বিস্তারিত দেখুন। দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী নিজেদের সাংগঠনিক ভিত্তি জানান দেয়া এবং বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে দেশব্যাপী শান্তি সমাবেশের আয়োজন করছে আওয়ামী লীগ। রোববার দুপুর থেকে নেতাকর্মীদের আগমনে সভাস্থল হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পাহাড় কেন্দ্রিক আর রোহিঙ্গা শিবির নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। কি দিয়ে প্রতিরোধ করবেন নির্বাচন? আগুন সন্ত্রাস, যেই হাতে আগুন নিয়ে আসবেন সেই হাত আমরা পুড়িয়ে দেব। যেই হাতে স্কুল ভোট কেন্দ্র পোড়াতে আসবেন, ভাঙচুর করতে আসবেন, সেই হাত আমরা ভেঙে ফেলব। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। আন্দোলন কত প্রকার কি আমরা জানি, কাজেই আমাদেরকে হুমকি দেবেন না। নির্বাচনে আছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নির্বাচনে যদি আগামী দিন না আসেন, আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে, আপনারা পালাবার সুযোগ পাবেন না। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই 10 দফা দাবি কিসের দাবি? এই দাবি হচ্ছে তার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে প্রতিষ্ঠিত করার, খালেদা জিয়া বা তারেক রহমানের তাদের মুক্তি করা, তাদেরকে রাজনীতি প্রতিষ্ঠা করা ছাড়া তো এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই। ইয়াসিন রানা, আর টিভি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2014 ও 2018 এর মতো আর কোনো প্রহসনের নির্বাচন জাতি মেনে নেবে না বলেও মনে করেন তিনি। রাজধানীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, নির্বাচনের বিষয়ে সংবিধানের দোহাই দিলেও সংবিধান অনুসারে দেশ চালাচ্ছে না সরকার। সুতরাং আপনাদেরকে মানুষ বিশ্বাস করে না, আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে যদি নির্বাচন ব্যবস্থা রাখতে চান, তাহলে প্রধানমন্ত্রীকে বলবো নিঃশর্ত আপনি পদত্যাগ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পিলখানায় শহীদ ব্যক্তিদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার বিচারকে প্রহসন বলে মন্তব্য করেন। এই সরকারকে বিদায় করার জন্য জনগণ প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ এদেশে বেশি দেরি নয়, যখন এই সরকারকে বিদায় করা হবে এবং যত অন্যায়, যত নিপীড়ন, যত নির্যাতন হয়েছে তার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। আর দলটির মহাসচিব পিলখানার ঘটনায় বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে, রাজপথে আন্দোলনের মধ্যে দিয়ে একটা গণবিপ্লব, গণঅভ্যুত্থান ঘটিয়ে এদেরকে পরাজিত করতে হবে বন্ধুগণ। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। নির্বাচন, কোন নির্বাচন বাংলাদেশে হবে না যতক্ষণ পর্যন্ত না একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে, তার অধীনে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হতে দেওয়া হবে না বন্ধু। এদিকে দ্রব্যমূল্য কমানো ও বর্তমান সরকারের পতন সহ 10 দফা দাবিতে নবাবগঞ্জে পদযাত্রা করে ঢাকা জেলা বিএনপি। জাহিদ রহমান, আর টিভি, ঢাকা।
দায়িত্ব নেয়ার 1 বছর পূর্ণ করল হাবিবুল আওয়ালের নেতৃত্বের নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করলেন সিইসি। পাবনায় জেলা নির্বাচন কার্যালয়ের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে 2018 সালে নির্বাচনের সীমানার 6টি আসনে পরিবর্তন এনে দ্বাদশ জাতীয় নির্বাচনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। পাবনার ঈশ্বরদীতে নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জ সমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ সময় তিনি বলেন, কমিশন চায় দেশের সব দল নির্বাচনে অংশ নেবে। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি বোঝাবুঝিতে কোনো গ্যাপ থাকে তাহলে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করে নিয়ে আপনারা নির্বাচনে আসেন। এবং নির্বাচনে যদি কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে নির্বাচনটা প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক হয়তো বলতে পারবো না। শুধু আমরা নয়, সেই নির্বাচন নিয়ে হয়তো বিতর্ক উত্থাপিত হতে পারে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনগুলো সীমানা খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, খসড়ার ওপর সংশ্লিষ্ট এলাকার যে কোনো ব্যক্তি দাবি আপত্তি জানানোর সময় পাবেন 20 দিন। সোমবার গেজেট প্রকাশ করা হবে। শুধুমাত্র প্রশাসনিক কারণে যে নামের পরিবর্তন হয়েছে অথবা সেই নতুন বিভক্তিগুলোকে পুরনো নাম বাদ দিয়ে নতুন বিভক্তি আকারে দেখানো হয়েছে, কোনো পরিবর্তন এছাড়া করা হয়নি। 5-6টা হতে পারে। কমিশন অলরেডি অনুমোদন করেছে, আরও 20 দিন সময় পাবে। তারপরে শুনানি দিতে আমাদের সময় দেখতে হবে যে কতগুলো দরখাস্ত করেছে, কারণ ওগুলো তো শুনানি দিতে একদিনে 1-2টার বেশি শুনানি দেওয়া যায় না। দায়িত্ব নেয়ার 1 বছর পূর্তি উপলক্ষে এক লিখিত বিবৃতিতে কমিশনার আহসান হাবিব খান বলেন, তারা সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করছেন। গেল কয়েকটা নির্বাচন সুষ্ঠুভাবে করেছেন। নির্বাচন নিয়ে দলগুলোর দ্বিমতের বিষয়গুলো রাজনৈতিকভাবে ফয়সালা করতে হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবু মুসলিমকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব ৩। প্রায় 1 দশক ধরে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন বলে জানায় এলিট বাহিনী। দুপুরে রাজধানীর টিকাটুলি র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 1971 সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ সহ 7টি অভিযোগে সাজা হয় আবু মুসলিমের। আপনার শাহরিয়ার রিপোর্টে এরই বিস্তারিত দেখুন। 1971 সালে মুক্তিযুদ্ধে গাইবান্ধা এলাকায় আবু মুসলিমের বিরুদ্ধে নারকীয় হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ 7টি অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। 2013 সালে মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে মামলার পর থেকেই গা ঢাকা দেন তিনি। রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। শান্তি বাহিনীর সদস্য হয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায় লুটপাট এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করেছিল। মালিবাড়ি গ্রামের গণেশচন্দ্র বর্মনের বাড়িতে হামলা করে সবকিছু লুটপাট করে এবং নির্মম নির্যাতন চালায় এবং একটি পর্যায়ে অগ্নিসংযোগের মাধ্যমে ঘরবাড়ি পুড়িয়ে দেয়। আকবর আলী, মোহাম্মদ আলী এবং মনসুর আলীকে তারা কামারজানি আর্মি ক্যাম্পে নিয়ে যায় এবং ওখানে উপস্থিত অপরাপর 2 ব্যক্তির সামনে আকবর আলীকে বৈদ্যুতিক শক এবং নির্যাতনের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়। সে বিভিন্ন পেশার আড়ালে আত্মগোপনে ছিল দেশের বিভিন্ন জায়গায়। 2016 সালে সে তিস্তা নদীর তীরে বেলকার চর নামে একটি নির্জন চরে সে আত্মগোপনে চলে যায় এবং দিন মজুরের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতে থাকে। পরবর্তীতে 2021 সালে সে পুনরায় তার জায়গা পরিবর্তন করে সাভারে চলে আসে এবং পরবর্তী সময়ে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধৃত হওয়ার ভয়ে সে পুনরায় তার জায়গা চেঞ্জ করে রাজধানীর ডেমরাতে চলে আসে। গাইবান্ধার কামারজানি পাকিস্তানি হানাদার ক্যাম্পে হত্যাকাণ্ডের শিকার আকবর আলী পুত্রের দায়ের করা মামলায় আবু মুসলিম সহ অভিযুক্ত আরো 5 জন আসামির মধ্যে একজন জর্ডানে পালিয়ে গেছেন। আপেল, শাহরিয়ার, RTV, ঢাকা। অপরাধ বিষয়ক সিরিজ দেখে কি মানুষ সচেতন হচ্ছে নাকি অপরাধ করা শিখছে? সম্প্রতি কয়েকটি ঘটনা ভাবাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষজ্ঞদের। বিশেষ করে অল্প বয়সীরা ক্রাইম শো দেখে অপরাধ প্রবণ হয়ে উঠছে, ঘটাচ্ছে খুনের মতো ভয়াবহ অপরাধ, শিখছে আলামত নষ্টের কৌশল। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বাড়ানোর পাশাপাশি অনুষ্ঠান নির্মাতাদের নতুন করে ভাবতে বলছেন
বিশেষজ্ঞরা। নেট দুনিয়ার অপরাধ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। ছবি তুলেছেন নিহার নন্দী। ৩০ লাখ টাকা মুক্তিপণের জন্য গেল ২রা ফেব্রুয়ারি খুন হয় খুলনার ৭ম শ্রেণীর ছাত্র নীরব মণ্ডল। পুলিশি তদন্তে দেখা যায় খুনি তারই ক্লাসের ৫ বন্ধু। স্মার্টফোনে ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে তারা অপহরণ ও হত্যার পরিকল্পনা করে। নিজ বন্ধুকে গলায় রশি পেঁচিয়ে খুন ও আলামত নষ্টের কৌশলও শিখে ওই সিরিয়াল দেখে। অপরাধে জড়িয়ে ওই ৫ স্কুল পড়ুয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আর আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় নীরবের মা। আমি ওকে শাস্তি চাই, কঠোর শাস্তি, ফাঁসি চাই আমি ওকে। এর আগে ২৬শে নভেম্বর কুষ্টিয়ার মিরপুরে ফুল ব্যবসায়ী আবু তৈয়ব খুন হন। তদন্তে দেখা যায় তার সহকারী জালামিনী হত্যাকারী। ভারতীয় সিরিয়াল সিআইডি দেখে খুনের পরিকল্পনা করে সে। সব বয়সীদেরই অপরাধমূলক সিরিয়ালগুলোর প্রতি বাড়তি আগ্রহ রয়েছে। অপরাধের কৌশল থেকে আসামি শনাক্ত করার খুঁটিনাটি সবই তুলে ধরা হয় এসব অনুষ্ঠানে। ক্রাইমগুলো হচ্ছে এইসব প্রোগ্রাম দেখে বাচ্চাদের একটু খারাপ প্রভাব পড়তেছে। ওদের প্রতি আমাদের অনেক কেয়ার নিতে হবে যাতে ওরা ক্রাইমের সাথে না জড়িত হয়। দর্শক প্রিয়তার কারণে অপরাধ বিষয়ক সিরিজ নির্মাণে ঝুঁকছে নির্মাতারাও। ক্রাইমের যে সকল বিষয়গুলো তারা তুলে ধরছে, সেই বিষয়টা দেখছে, সে কিন্তু ওই বিষয়টা কিন্তু শিখে যাচ্ছে। ক্রাইম ভিত্তিক যে গল্পগুলো সেগুলোকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে যে ওটা এখন মানুষের বিনোদনের একটা উৎস হয়ে গেছে। এখন এটা যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের আছে সেটা এখন মানুষ বুঝতে চায় না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ বলছে এসব কন্টেন্টের ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিকটাই বেশি। সবচেয়ে প্রভাবিত হচ্ছে শিশুরা। ভায়োলেন্স রিলেটেড কোনো কন্টেন্ট দেখলে তারা উদ্বুদ্ধ হয় এবং সেই ধরনের অ্যাক্ট করার চেষ্টা করে। কন্টেন্ট দ্বারা আমাদের কিশোর বা শিশুরা উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে কিনা নেগেটিভলি, এটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সস্তা জনপ্রিয়তার জন্য যেন তেন অনুষ্ঠান না বানিয়ে এর কুপ্রভাব নিয়ে ভাবা উচিত। সিরিয়াস রকম কোনো জিনিস থাকলে সেটাও সেন্সর বোর্ড তারা দেখে সেটা সেন্সরের মাধ্যমে সেটা সহনশীল করা যায় যাতে করে মানুষের উপর প্রভাবটা সেরকম না পড়ে, সেটা করতে হবে। একই সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদেরকেও দক্ষতা বাড়া হবে, যারা এগুলো করছে সাথে সাথে তাদেরকে ধরে ফেলার মতো ট্র্যাপ তাদেরকে তৈরি করতে হবে। অপরাধমূলক সিরিজ শিশু সন্তানের মনোজগতে কি প্রভাব ফেলছে সে বিষয়ে অভিভাবকদের নজর বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। একের পর এক ঘটনায় আসামিরা যখন অপরাধমূলক অনুষ্ঠান দেখে অপরাধের কথা স্বীকার করছে তখন এসব অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এসব অনুষ্ঠানের নির্মাতাদের যেমন নতুন করে ভাবা উচিত, তেমনি নীতি নির্ধারকদের সমাজে এর কুফল বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ঢাকায় পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ১-এর কাজের জন্য নতুন নির্মাণ হওয়া পূর্বাচল এক্সপ্রেসওয়ের খুব বেশি ক্ষতি হবে না বলে দাবি করেছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তবে সামান্য যে সমস্যা হবে তা দুই প্রকল্পের মধ্যে সমন্বয় করে কাজ করা হবে বলে জানান সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরি। দেখুন জুলহাস কবিরের রিপোর্ট। উদ্বোধনের পরেই পূর্বাচল এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি আন্ডারপাস ও সেতু ভাঙতে হতে পারে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রচার হলে আলোচনা শুরু হয়। পাতাল মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ১-এর নির্মাণ কাজের জন্যই নতুন সড়ক ভাঙা হবে বলে প্রতিবেদনে বলা হয়। প্রকল্প শুরুর আগে থেকেই এমআরটি লাইন ১ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের মধ্যে একাধিকবার সমন্বয় করা হয়েছে বলে দাবি করেন ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। আমাদের মিডিয়ানটা কিন্তু 5 ফিট। আমাদের যদি পিয়ারগুলি দেখেন আমরা কিন্তু 1.5 মিটার বাই 1.5 মিটার আমরা পিয়ার করতে পারি। তারপরেও সেখানে কিন্তু পর্যাপ্ত জায়গা থেকে যাবে। তারপরেও কাজ করার সময় হয়তো সামান্য একটু জায়গা অকুপাই করতে হতে পারে, কিন্তু সেটা খুবই সামান্য হবে। সমন্বয় ছিল বলেই সড়কের দুপাশে লাইট বসানো হয়েছে, যেখানে মাঝখানের মেট্রো রেলের পেয়ার বসানো যায়। সামান্য কিছু সমস্যা হলেও বড় ক্ষতি হবে না বলে দাবি করেন সচিব। প্রতিটা আন্ডারপাসের সাথে সমন্বয় করা হয়েছে। নিচে দেখবেন মধ্যে সেখানে তাদের হোল করা আছে, কোন জায়গায় পড়বে মিনিমাম রেখে সেটা আমরা কিন্তু করব। শতভাগ কখনো হয় না, বাট আমাদের সাথে তাদের প্রকল্প সমন্বয় আছে, সমন্বয় করে আমরা শুরু থেকে আমরা কাজটা করেছি। যখন কাজ শুরু হবে তখন সেটা আপনারা দেখবেন কি পরিণতি হচ্ছে। রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রো রেল 5-এর সাউদার্ন রুট নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন কর্তৃপক্ষ। সমস্যা আপনার হতে পারে, এই পুরো আন্ডারপাস আমরা কিন্তু ভেঙে ফেলবো।
আমরা যে বক্তব্য দিলাম, আপনারা যারা তৃতীয় রাস্তা বাঁচছেন তাদেরও আপনারা বক্তব্য নেবেন কোনো গ্যাপ আছে কিনা। আমাদের সাথে প্ল্যান আছে, আমাদের সাথে স্টাডি আছে, আমরা সমন্বয় করেছি, সেই সমন্বয় করে আমরা কাজগুলো করব। জুলহাস কবির, RTV, ঢাকা। প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে বিধিনিষেধ আরোপ করতে হবে। সকালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বায়োলজি ডিপার্টমেন্ট অব ইনিয়স ইনস্টিটিউটের অ্যান্টিমাইক্রোবায়াল রিসার্চের পরিচালক প্রফেসর টিমোথি ওয়ার্ল্ডস প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এই কথা বলেন। এ সময় টিমোথি ওয়ার্ল্ড বলেন, অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স এখন বিশ্বে একটি মহামারী আকারে আবির্ভূত হয়েছে। এখনই যদি এটা বন্ধ করা না হয় তবে ভবিষ্যতে এটা আরো প্রকট আকার ধারণ করবে এবং এর কারণে লাখো মানুষের মৃত্যু ঘটতে পারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের টেকসই সমাধানের জন্য বিবাদমান পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা এবং সংলাপ প্রয়োজন হলেও ইউক্রেনের শান্তির জন্য জাতিসংঘের রেজুলেশনে তা না থাকায় বাংলাদেশ রেজুলেশনে ভোট দানে বিরত ছিল। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন। বর্তমান রেজুলেশনের চূড়ান্ত উদ্দেশ্য ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি বর্তমান সংঘাতের অর্থবহ এবং টেকসই সমাধানের জন্য সংঘাতে জড়িত পক্ষগুলির মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা এবং সংলাপ প্রয়োজন, কিন্তু এই গুরুত্বপূর্ণ ব্যবহারিক পয়েন্টটি রেজুলেশনে অনুপস্থিত ছিল, তাই আমরা ভোটদানে বিরত ছিলাম। দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি বেঙ্গল ইউপিভিসি ডোর সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। দর্শক, সন্ধ্যা সংবাদ দেখছেন RTVতে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছে। দুপুরে রামারবাগ এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোতলা ভবনের নিচতলায় রান্না করার জন্য গ্যাসের চুলায় দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানোর পর ঘরের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুনের স্বামী স্ত্রী দগ্ধ হয়। এ সময় পাশের আরেক ভাড়াটিয়া বাড়ির রুমের জানালা ভেঙে বাইরে বের হতে গেলে দুজন আহত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভরা মৌসুমেও চট্টগ্রামে অস্থির চালের বাজার। সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী, এমনকি সরবরাহ বাড়িয়ে এবং আমদানি করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বাজার। বড় কোম্পানি ও মিলাররা দাম বাড়ানোয় বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ বিক্রেতাদের। এদিকে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছে ভোক্তারা। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। রমজানের বাকি এক মাসেরও কম, এরই মধ্যে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাহাড়তলী পাইকারি বাজারে মাসের ব্যবধানে পাইজাম, নাজিরশাইল, জিরাশাইল, কাটারি, মিনিকেট, পাড়ি ও চিনিগুড়া বস্তাপ্রতি বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। প্রভাব পড়েছে খুচরা বাজারেও। দাম বাড়ার পেছনে ডলারের দাম বৃদ্ধি ও বিশ্ববাজারে মন্দাসহ নানা অজুহাত ব্যবসায়ীদের। পাইকারি দোকান থেকে যে চালটা নিয়ে যায় ওদের কস্টিং চার্জটা বেশি হয়, তো ওরা ওই হিসাব করে পর্তা করে বিক্রি করবে। ক্ষেত্র বিশেষে তো একটু বেশি নিতেই হবে। হালকা বৃদ্ধি আছে, এটা শুধু বিশ্ববাজারের মন্দার কারণে, এটা কিন্তু আমাদের দেশের কোনো প্রভাব না। উৎসাহী জনতা আছে, এগুলো বাড়ছে বলে একটা গুজব তুলতেছে। ভরা মৌসুমে দফায় দফায় চালের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে নজরদারির দাবি ভোক্তাদের। ব্যবসায়ীরা স্টক করে দাম বাড়াতে পারে, বোঝেন নাই? এখন তো বাড়ার নেই। সব দেশে, আমাদের দেশে খালি আসলে দাম বাড়ে, বাইরের দেশে তো দাম কমে। বর্তমানে চালের দাম অনেক বাড়তি,
আমরা আগে কিনতাম 1520-2000 টাকা ভিতরে, এখন সে চাল 2500-3000 টাকা হয়ে গেছে। চাউল কিনতাম 1380 টাকা ওই নুরজান, এখন কিন্তু হচ্ছে যে 2500, অথবা গত মাসে কিনছি 2900 টাকা দিই মিনিকেট। এখন আমাদের জন্য তো এগুলা অনেক বেশি। চালসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসন সহ সংশ্লিষ্টদের কঠোর হওয়ার পরামর্শ পাহাড়তলী বণিক সমিতির। গভর্নমেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে সর্বক্ষণ, যেটা আমাদের কর্পোরেট গরু, তাদের উপরে গভর্নমেন্ট যদি খেয়াল রাখে তাহলে অবশ্যই চাউলের দাম স্থিতিশীল থাকবে। আর তারা যদি তাদের উপর ছাড়ি দেয় তাহলে বাজারটা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে, গভর্নমেন্ট নিয়ন্ত্রণে থাকবে না। এই জন্য চালের দাম। বাজারে চালের সংকট কাটাতে আগামী 31 মার্চের মধ্যে চাল আমদানি করার নির্দেশনা দিয়েছে সরকার। দাউদ হাসান, RTV। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার সারা বছর ওএমএস চালু রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁ পৌর এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল ও আটা বিতরণ কর্মসূচি পরিদর্শন করে একথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের চাহিদা পূরণ করতে রমজান মাসকে সামনে রেখে দেশের 1 কোটির বেশি মানুষকে 10 কেজি করে VGF এর চাল দেবে সরকার। দর্শক, শেখ কামাল যুব দ্বিতীয় গেমসের উদ্বোধনী চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুধীমণ্ডলী, শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেম 2023-এর 24টি ডিসিপ্লিনে খেলোয়াড়গণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজকের খেলোয়াড়বৃন্দ আগামীতে বিশ্ব ক্রীড়ায় সাফল্য বয়ে আনবে এ আশা ও স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং সেই সাথে সমগ্র দেশবাসী। দর্শক, এতক্ষণ দেখছিলাম শেখ কামাল যুব দ্বিতীয় গেমসের উদ্বোধন অনুষ্ঠানের অংশবিশেষ। কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি শাখায় দালাল বিরোধী অভিযান চালিয়ে 15 দালালকে আটক করেছে র্যাব।
দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে আটক দালালদের অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। র্যাব জানায়, সাধারণ গ্রাহকদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান দরকার ছিল বলে জানান আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি। সকাল 10টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার HM আলী হাসানের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন তারা। কমিটির সদস্য অধ্যাপক দেবাশিস শর্মা জানান, উপাচার্যের নিকট প্রতিবেদনটি পৌঁছানোর জন্য রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনে কি কি বিষয় তুলে ধরা হয়েছে তা নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম জানান, প্রতিবেদনটি পর্যালোচনা করে উচ্চ আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন তারা। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল ঐক্য জোট নামে নতুন একটি রাজনীতি জোট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জোটের আত্মপ্রকাশ করে এ ঘোষণা দেন জোটটির শীর্ষ নেতা তৃণমূল পার্টির চেয়ারপারসন জুলিয়া আক্তার। নেতারা জানান, তাদের জোটে বাংলাদেশ তৃণমূল পার্টি, লেবার পার্টি, ট্রাস্ট পার্টি ও গণতান্ত্রিক মুক্তি আন্দোলন সহ আরো কয়েকটি দল রয়েছে। আমাদের নেত্রী চাঁদপুর সরকারি কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের নিয়ে উৎসব মুখর পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। কলেজের প্রাক্তন গুণী শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় পর্যায়ে অবদান রাখার শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাক্তন শিক্ষার্থী প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন অনু স্মৃতিচারণ করে বক্তব্য দেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠান। যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড মৌলভীবাজারের শেরপুর উপশাখা ও সিলেটে শাহপরান উপশাখা উদ্বোধন হয়েছে। উভয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জোনাল ও প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।